क्या आपको बोले, क्या बर्ताव मेरे साथ होता है वो मैं ही जानता हूँ। अभी यहाँ पर आए हैं সব আগের মতন। সরকার বদলেছে, কিন্তু যে পারফরমেন্স আছে বাই দি পুলিশ অথরিটিজ, সেটা এখনও মমতা ব্যানার্জির সরকারের মতনই রয়েছে। কিচ্ছু এখানে চেঞ্জ হলো না। ইনফ্যাক্ট আরও বাজে হতে চলছে এখানে সব কিছু। দেখলাম সেটা ছিল আলিপুর জেল থেকে। দুবার তিনবার কন্টিনিউ ফোন আসলো, তারপরে আমি পিক করলাম। যখন আমি পিক করলাম তখন আমাকে বলা যাচ্ছে আদার সাইড থেকে যে আমি সঞ্জয় বলছি। সঞ্জয় আমাকে ফোন করে দু তিন কথাই বললো, বেশি কথা বললো না। আমাকে শুধু রিকোয়েস্ট করলো যে দাদা আপনি যদি আমার সাথে এসে দেখা করতে পারেন, আমার ওয়াকালতনামাটা নিয়ে নিয়ে নেওয়া হয় জেল অথরিটিস থেকে। আর আমাকে বলে যে আপনি শুধু ইন্টারভিউ নিন এখন। আমি ইন্টারভিউ নিলাম। ওয়াকালতনামা যখন সই করানোর টাইম আসলো, তখন ওকে ফোর্সফুলি নিয়ে যাওয়া হয় ওয়েলফেয়ার হোমে। আচ্ছা। আর ওয়েলফেয়ার হোমের পরে ওর সাথে আমি দেখা করতে পারলাম না। সো কল্ড সঞ্জয় রয়। ওই লেটারটা দেখে মনে হচ্ছিল যে সেটাই মনে হয় কুঞ্জু বাবা ছিলেন জেলে। ওই লেটারটা পুরোই দেখে মনে হচ্ছিল যে কুঞ্জু বাবা নিজেই লিখেছে আর নিজেই লিখে আমাকে দেখাচ্ছিল। আমি যদি বেশি বলি আমাকেও ভেতরে মেরে দেবে। স্যার আপনি যদি পারেন আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান। মানে ও ওকে জানে তো না যে জানা ওকে কেন উচিত, অ্যারেস্ট করা সঞ্জয়কে হয়েছে? তো জানা উচিত যে পুরো চার্জশিটে কি আছে। আর্স্টওয়াইল অ্যাডভোকেট সঞ্জয়ের, আর্স্টওয়াইল অ্যাডভোকেট যে কবিতা সরকার অ্যাকচুয়ালি আমাকে ঠিক কথা বলছে বা মিথ্যে কথা বলছে। যদি ঠিক কথা তিনি বলেন তাহলে উনি যাবেন কেন? যদি রেপ অ্যান্ড মার্ডারের যদি ওর কোনো অ্যালিগেশন যদি ঠিক হতো, ওরও মেডিকেল এক্সামিনেশন হতো। মেডিকেল এক্সামিনেশনে কিছু তো পাওয়া যেত। নেল স্ক্র্যাপিংস বলুন ভিকটিমের বডি থেকে, বা যা ইচ্ছে বলুন আপনি, কোনো কিছু পাওয়া যায়নি। হেয়ার স্ট্যান্ড এটা আমিও আগেও বলেছি। পারি না, ফিজিক্যাল এভিডেন্স তো এখন কিছুই পাওয়া যাবে পাওয়া না, যাবে না। সব ডেস্ট্রয়েড। ক্রাইম সিন প্রোটেক্টেড ছিল না। আর কি ইনভেস্টিগেশনের লুপ যদি ধরে তাহলে স্টার্টিং থেকে ওনাদেরকে স্টার্ট করতে হবে। এখন লুপ বাই লুপ সবাইকে ধরা উচিত, সবাইকে ইন্ট্রোগেট করা উচিত, কিন্তু এখনও তো কিছু হচ্ছে না। স্যাম্পলসগুলো ঠিকভাবে সিলডই ছিল না, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। সঞ্জয় রায়কে ছাড়ুন, এখনও আর্স্টওয়াইল গভর্নমেন্ট যে আছে আমার উপরে ডেথ থ্রেটস আনছে অন আ ডেইলি বেসিস। কোর্টের বাইরে বলুন বা থানার বাইরে বলুন, আমার সাথে কুণাল ঘোষ লোকরা সবাই এসে আমাকে ধমকাচ্ছে। তারা কোথায় থেকে জানতে পারে যে আমি এখনও এই ম্যাটারে ইনভলভড আছি ইন্টারনালি। अब वो कैसे बचाएगा देखा जाएगा, तुम विश्वास रख। অ্যান্ড তারপরে শুধু একই জিনিস বলে যে জলদি हमको बचा लीजिए वरना हमको कुछ हो जाएगा। আগের থেকে ওর হেলথ একদম পাতলা হয়ে গেছে। যারা ডিনার করতে এসেছিল তাদেরকেও অ্যারেস্ট করা উচিত এখন। ইটস হাই টাইম। যদি এখন না করে তাহলে আগেও কিছু হতে পারবে না। অনেক টাইম বের হয়ে গেছে, 1 বছর 7 মাস থেকে সিবিআই কী করলো? সঞ্জয়কে যখন অ্যারেস্ট করা হয়েছে তখনই ওকে ডোজড করা হয়ে গেছিলো। যখন ওকে ডোজ করা হয়েছিল তখন যতক্ষণ অবধি ওর সেন্সেসটা ছিল ততক্ষণ অবধি ও দু তিনটে জিনিস দেখছিল পুলিশরা কী করেছে ওর সাথে। ওর জানতে পেরেছি যে পুলিশ কাস্টাডিতে ছিল, সেটাও এখন মিসিং আছে। আচ্ছা, মানে সেগুলো কোন সময় ফটোগ্রাফ ছিল? প্লেস অফ অকারেন্স যখন হয়েছে, প্লেস অফ অকারেন্সে যখন এই ঘটনাটা ঘটেছে সেই টাইমে ওয়্যার উইথ সৌরভ ব্যানার্জি। আরজিকর কাণ্ড, অভয়া, আমরা প্রত্যেকে ভীষণভাবে আবেগপ্রবণ এই বিষয়টা নিয়ে, কিন্তু একটা ব্যাপারে আজও আমাদের প্রশ্ন রয়ে গেল, অভয়া বিচার পেল না। অভয়ার অপরাধী হিসাবে যাকে দোষী সাব্যস্ত করা হলো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাকে অত্যন্ত দ্রুততার সাথে অ্যারেস্ট করে দোষী সাব্যস্ত করা হলো, সেই সঞ্জয় রায় তিনি কি বিচার পেলেন? তারও তো কিছু অব্যক্ত কথা রয়েছে যেগুলো দিয়ে তিনি প্রমাণ করতে চান যে তিনি অপরাধী নয়। স্বভাবত এই প্রশ্ন উঠতেই পারে। আর আজকে আমরা এমন একজনের মুখোমুখি হয়েছি যিনি সঞ্জয় রায়ের প্রাইভেট ডিফেন্স, জজ চালান। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে কথা বলতে গিয়ে আমার অনেকগুলো প্রশ্ন আসছে পরপর,
তো আমি একে একে আপনার কাছে প্রশ্নতে আসছি। আমি যতদূর মনে করতে পারছি যে হাইকোর্টের সেই দিনটা, যেদিনকে আপনি গিয়েছিলেন হাইকোর্টে সঞ্জয় রায়ের হয়ে দাঁড়াতে, কিন্তু আপনাকে অ্যালাউ করা হলো না, আপনি বেরিয়ে চলে এলেন, এবং তারপর আমরা আবার পরে আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলেছিলাম। তো তারপর তো সরকার চলছিল এবং সরকার পরিবর্তনও হয়ে গেল। সরকার পরিবর্তনের পর আপনি কি আর সঞ্জয় রায়ের কাছে গিয়েছিলেন? দেখুন, সরকার পরিবর্তন হয়েছে, আমি ভেবেছি যে এখন প্রসেসটা ভেতরের একটু চেঞ্জ হবে, ভালো হবে, কিন্তু যখন আমি ভিজিট করি সব কিছু আগের মতনই। যতগুলো জেল অথরিটিস বলুন বা সুপ্রিনটেন্ডেন্ট বলুন বা যা কিছু বলুন, সব আগের মতন। সরকার বদলেছে, কিন্তু যে পারফরমেন্স আছে বাই দি পুলিশ অথরিটিস, সেটা এখনও মমতা ব্যানার্জির সরকারের মতনই রয়েছে। কিচ্ছু এখানে চেঞ্জ হলো না, ইনফ্যাক্ট আরও বাজে হতে চলছে এখানে সব কিছু। The current government is trying to convey the police officers যে আপনারা ঠিকভাবে কাজ করুন, আইনে রেখে সব কিছু করুন। কিন্তু যেটা আমি দেখতে পেরেছি সেদিন জেলে ভেতরে গিয়ে, সেটা একদমই মানে অনেকই বাজে অবস্থা, আগের থেকে বাজে অবস্থা। আগে যদি আমাকে 2 ঘন্টা ওয়েট করাতো, এখন আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করাচ্ছে। সঞ্জয়কে ডাকছে, ডেকে আমার সাথে কথা করাচ্ছে, বাট ইন্টারফারেন্স বাই দি জেল অথরিটিস এখনও কন্টিনিউ। ওকে ঠিকভাবে খুলে আমার সাথে কথাও বলা দিচ্ছে না। আর ওয়াকালাতনামা তো অনেক দূরের কথা হচ্ছে এখানে। যখনই ও ওয়াকালাতনামা সই করার জন্য বলছে, তখনই ওকে নিয়ে যাওয়া হচ্ছে ওয়েলফেয়ার হোমে, ওখানে গিয়ে ব্যাস আর তো কোনো দিনও আসছে না বাইরে। আচ্ছা, কিন্তু আমি একটু আপনার কাছে একদম পিছন থেকে আসবো। মানে আমরা দেখলাম যে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো, এবং তারপর একের পর এক অনেকগুলো ঘটনা ঘটলো, তারপর সরকার পরিবর্তন হলো। তো এই মাঝের যে সময়টা, আপনি এই সময় সঞ্জয় রায়ের সাথে কোনো সময় যোগাযোগ করেছিলেন? লাস্ট ইয়ার অ্যারাউন্ড নভেম্বর আমার কাছে একটা ফোন কল আসে। আচ্ছা। সেই ফোন কলটা আমি যখন দেখলাম, সেটা ছিল আলিপুর জেল থেকে। 2-3 বার কন্টিনিউ ফোন আসলো, তারপরে আমি পিক করলাম। যখন আমি পিক করলাম, তখন আমাকে বলা যাচ্ছে আদার সাইড থেকে যে আমি সঞ্জয় বলছি। আমি ভাবলাম কে সঞ্জয়? ও যখন নিজের পুরো নামটা বলেছে, আর যখন আমাকে রিমাইন্ড করিয়েছে যে আমি ওর সাথে আগেও দেখা করেছি এই ম্যাটার নিয়ে, তখন আমি বুঝতে পাই যে ও আমাকে সঞ্জয় রায় আমাকে ফোন করেছে। সঞ্জয় আমাকে ফোন করে 2-3 কথাই বললো, বেশি কথা বললো না। আমাকে শুধু রিকোয়েস্ট করলো যে দাদা, আপনি যদি আমার সাথে এসে দেখা করতে পারেন তাহলে অনেক ভালো হবে। আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে জড়িত হতে চাই, আর আমার সাথে অনেক অন্যায় হচ্ছে, আপনি কাইন্ডলি এসে আমার সাথে দেখা করুন। আমি ওখানে গেছি, ওখানে আমি একটা অ্যাপ্লিকেশন করেছি। আচ্ছা। রেসিডেন্সি কারেকশনাল হোমে। সেটা কোন সময়? সালটা? দ্যাট ওয়াজ অ্যারাউন্ড নভেম্বর 2025। 2025। তার মানে হচ্ছে তখনও তৃণমূল গভর্নমেন্ট সরকার চলছিল এক্স্যাক্টলি। তখন আমি একটা অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন করে আমি সুপ্রিনটেন্ডেন্টকে দিয়েছি। ওখান থেকে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে যে আমি ওর সাথে দেখা করতে পারি। দেখা করার সাথে আমি অ্যাপ্লিকেশনে এটাও মেনশন করেছিলাম যে আমি ওয়াকালাতনামাটাও সই করাবো যদি ও করতে চায়। আমি তো ওকে ফোর্স করতে পারি না। যদি ও করতে চায় তাহলে আমি ওয়াকালাতনামাটাও সই করাবো। আমার ওয়াকালাতনামাটা নিয়ে নেওয়া হয় জেল অথরিটিস থেকে, আর আমাকে বলে যে আপনি শুধু ইন্টারভিউ নিন। এখন আমি ইন্টারভিউ নিলাম। ওয়াকালাতনামা যখন সই করানোর টাইম আসলো, তখন ওকে ফোর্সফুলি নিয়ে যাওয়া হয় ওয়েলফেয়ার হোমে। আচ্ছা। আর ওয়েলফেয়ার হোমের পরে ওর সাথে আমি দেখা করতে পারলাম না। আর একজন এসে আমাকে বলে যাচ্ছে যে ও আপনার সাথে জড়িত হতে চায় না, আর আপনার ওয়াকালাতনামাটা আমি রিটার্ন করে দিচ্ছি। সেই সময় আমাকে একটা লেটারও দেখাচ্ছিল, যেই লেটারে সঞ্জয় বলেছে, পিটিশন বলে ওটাকে, ঠিক আছে? ওই পিটিশনে সঞ্জয় লিখেছে যে ও ইয়াশ জালান অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করতে চায় না। এটা 2025-এর কথা, নভেম্বর মাসের। আচ্ছা। চায় না। আমি যখন বললাম আপনি লেটারটা আমাকে দেখান, আর আমাকে একটা কপিও দিন। আচ্ছা। লেটারের আমাকে বললো কপি আমরা দিতে, হ্যাঁ আমরা কপি দিতে পারবো না আপনাকে,
আপনি দেখলে এখান থেকেই দেখে নিন। আচ্ছা। ওই লেটারটা আমি যখন দেখলাম, একদম ব্লেটেন্ট ফলস ম্যালিশিয়াস লেটার উইচ ওয়াজ গিভেন বাই সো কল্ড সঞ্জয় রয়। ওই লেটারটা দেখে মনে হচ্ছিল যে সেটাই মনে হয় কুঞ্জু বাবা ছিলেন জেলে। ওই লেটারটা পুরোই দেখে মনে হচ্ছিল যে কুঞ্জু বাবা নিজেই লিখেছে, আর নিজেই লিখে আমাকে দেখাচ্ছিল যে ও আমাকে রিফিউজ করছে টু অ্যাপয়েন্ট মি অ্যাজ হিজ অ্যাডভোকেট। হুম আর সেই লেটারটা আমি দেখলাম, তারপরে আমি বললাম ঠিক আছে, আমি এইটা করে আমি চলে গেলাম অ্যাজ ইউজুয়াল। হুম তারপরে আবার আমি সরকার যখন চেঞ্জ হয়েছে তখন আবার ওখানে গেছি, হুম তখনও সেম ব্লেটেন্ট ফলস ম্যালিশিয়াস রিপোর্ট আমাকে সুপ্রিনটেন্ডেন্ট অফ জেল থেকে মেল করা হয়। আচ্ছা আর আমাকে মেলে একদম ক্লিয়ারভাবে একই জিনিস বলা হচ্ছে দ্যাট Shri Yash Jalan, learned advocate, your cooperation in refraining from further interviews or meeting with the said convict for this purpose. This will help us maintain proper adherence to legal aid provisions and correctional home protocols. আমাকে একটা ব্লেটেন্ট একটা লেটার ইস্যু করা হয় থ্রু সুপ্রিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। হুম এখানে একটা অ্যাডভোকেটকে রিফ্রেন করা হচ্ছে এই লেটারের মাধ্যমে। হুম আমি এটাই বুঝে উঠতে পারছি না এখন যে এই যে যখন লেটারটা ইস্যু করেছে আর অ্যাডভোকেটকে রিফ্রেন করা হচ্ছে, উনি কি একটা অ্যাডভোকেটের সাথে কনসাল্ট করেছেন বা করলেন না? উনি কিভাবে কোনো অ্যাডভোকেটকে রিফ্রেন করতে পারেন? যখন সঞ্জয়ের আমাকে ক্লিয়ারলি ফোন করছে, আমার কাছে তো সিডিআর আছে, ঠিক আছে, যখন আমার কাছে সিডিআর আছে আর তারপরে আমার কাছে ভিডিও আছে যেখানে সঞ্জয় একদম ক্লিয়ার বলছে যে ও আমাকেই চায়, তখন কিভাবে উনি এই ফলস অ্যান্ড ম্যালিশিয়াস লেটারগুলো আমাকে পাঠাতে পারে? কত বড় অপরাধ করছে ওরা এখন। তাই জন্য আমি বলছি সরকার চেঞ্জ হয়েছে কিন্তু প্রসিজারটা পুরো আরও খারাপ হয়ে গেছে। একদম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এটা তো 2025-এর ঘটনা বললেন, তো সরকার পরিবর্তনের পর আপনি বললেন আবার আপনি চেষ্টা সরকার করেছিলেন। যখন পরিবর্তন হয়েছে তখনই এই চিঠিটা আমাকে পাঠানো হয়েছে। আচ্ছা আচ্ছা এটা তখনকার, এটা হয়েছে 20 মে 2026। একদম 20th মে 2026। আর এর সাথে আমাকে একটা চিঠিও দেওয়া হয় যেটা লিখেছে সো কল্ড সঞ্জয় রয়। সেই চিঠিতে আমাকে বলা হচ্ছে যে সঞ্জয় আমার সাথে দেখা করতে চায়, হুম ওকে দেখা করা দেওয়া হোক। হুম আর তারপরে আর একটা চিঠি ইস্যু হচ্ছে, সঞ্জয়ের একটা পিটিশন করছে, প্রিজনার্স পিটিশন। সেখানে সঞ্জয় বলছে আমার অলরেডি অ্যাডভোকেট অ্যাপয়েন্টেড আছে সেনজ্যোতি সেন আর কৌশিক গুপ্ত, হুম আর ও ওদের সাথেই জড়িত হতে চায়, আর আমার ওয়াকালাতনামাও সই করতে চায় না। হুম বাট সেদিনেরই ভিডিও যখন আমি সেখানে গিয়েছিলাম, আচ্ছা সেদিন সঞ্জয় আমাকে এখানে ক্লিয়ারভাবে একই কথা বলছে। আচ্ছা, মানে এটা সঞ্জয় রায়ের এটা সেই সঞ্জয় ভিডিওটা, রায়। এই ডেটটা কবে? এটা 18th মে। 18th মে আমি প্রেসিডেন্সি জেল ভিজিট করলাম, আচ্ছা এর সাথে দেখা করলাম, ওয়াকালাতনামা সই করাতে আমাকে দেওয়া যায়নি সেদিন। আর 20 তারিখে আমাকে একটা লেটার ইস্যু করা হয় থ্রু ইমেল হুম বাই সুপ্রিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম যে আমাকে রিফ্রেন করতে হবে এখন, ওর সাথে দেখা করতে বা যা ইচ্ছা। আচ্ছা, তো এই দিন যখন আপনার সাথে সঞ্জয় রায়ের দেখা হলো, কি কথা হলো আপনার সঞ্জয় রায়ের সাথে? দেখুন, সঞ্জয় বারবার আগেও একই জিনিস বলতো, এখনও একই জিনিস বলছে। আমার বাড়িতে মায়ের সামনে আমার কোনো লাজ নেই, আমার নিসকে বা নেফিউকে মেরে দেওয়া হয়েছে, আর তারপরে আমি যদি বেশি বলি আমাকেও ভেতরে মেরে দেবে। স্যার, আপনি যদি পারেন আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান, আপনি যদি আমাকে বাঁচাতে পারেন অনেক কি ভালো হবে, নাহলে এখানে ভেতরে আমাকে এমনিই মেরে দেবে। আর যখন এটাও আমাকে বললো ভালোভাবে, যদিও পেশেন্সটা নিজের শেষ করে দেয়, পেশেন্স যদি ওর শেষ হয়ে যায়, তাহলে যতজন এখানে ইনভলভ আছে সবার নাম ওপেন ফোরামে ও বলতে রাজি আছে, আর তারপরে ও যা নিজের সাথে করবে এই সব কথা। ও পুরো মেন্টালি পাজলড। সেদিন আমাকে আরেকটা জিনিস বলল যে ওর কাছে এখনও চার্জশিট নেই। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই সেনজ্যোতি চক্রবর্তীকে আর কৌশিক গুপ্তকে, ওনারা তো অ্যাডভোকেট সঞ্জয়ের অ্যাডভোকেট হয়ে ওনারা ওকে চার্জশিট প্রোভাইড করতে পারলো না এখন অবধি। মানে ও ওকে জানে তো না যে জানা ওকে কেন উচিত, arrest করা সঞ্জয়কে হয়েছে? তো জানা উচিত যে পুরো চার্জশিটে কি আছে।
কিন্তু ও কিচ্ছুই জানে না। ও মানে ও কেন অ্যারেস্ট হয়েছে, কেন জেলে আছে, ওর এগেনস্টে কি কি ধারা আছে, কোনো কিছু জানে না। ও কিছুই জানে না। আর আমার একদিন কথা হয়েছিল আর্স্টওয়াইল অ্যাডভোকেট, সঞ্জয়ের আর্স্টওয়াইল অ্যাডভোকেট, তিনি আমাকে বলছেন যে উনি এখনও সঞ্জয়ের সাথে দেখা করতে যায়। দেখা করতে যায়? দেখা করতে যায় অন হোয়াট বেসিস? মানে আপনি দেখা করতে গেলে আমাকে সেখানে রিফ্রেন করা এত হয়, অসুবিধা আমাকে হচ্ছে, রিফ্রেন করা হয়। যেখানে আপনি ও আপনাকে ফোন করে ডাকছে যে আপনার সাথে আপনার থেকে ও কিছু সাহায্য চাইছে, এক্স্যাক্টলি। কিন্তু আপনি যাচ্ছেন যখন আপনাকে এতগুলো ব্যারিয়ার ক্রস করে আবার আটকে দেওয়া হচ্ছে, অথচ কবিতা সরকার তিনি দেখা করতে এখন যাচ্ছেন। আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না যে কবিতা সরকার অ্যাকচুয়ালি আমাকে ঠিক কথা বলছে বা মিথ্যে কথা বলছে। যদি ঠিক কথা তিনি বলেন তাহলে উনি যাবেন কেন? ওনার তো যাওয়া কোনো রাইট নেই এখন। শি ইজ নট দি অ্যাডভোকেট ফর সঞ্জয় রয় এনিমোর। সঞ্জয় এখন রিপ্রেজেন্ট করা হচ্ছে সেনজ্যোতি চক্রবর্তী থেকে আর কৌশিক গুপ্ত থেকে। তাহলে যদি কবিতা সরকার যাচ্ছে তাহলে কি বিষয়ে যাচ্ছে? তিনি কি ব্রেন ওয়াশ করতে যাচ্ছে সঞ্জয়ের? জাস্ট আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে যে কোনো অপরাধী, আমি এই বিষয়টা নিয়ে যখন এর আগে আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, আমার একদম পরিষ্কার মনে আছে আপনি কয়েকটা পয়েন্টস তুলে বলেছিলেন, এবং সেই বিষয়টা নিয়ে যখন একাধিকবার প্রশ্ন উঠেছে, যে কোনো অপরাধী সবসময় বলে যে আমি নিরপরাধ, আমি কোনো দোষ করিনি। এটা সাধারণত সবাই বলে থাকে, সবাই বলতে থাকে। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, আপনি তো সঞ্জয়ের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, কোন জায়গাটা রয়েছে বা কোন জায়গাটা দিয়ে আপনি সঞ্জয় রায়কে বাঁচাতে পারেন যে মনে হয় না এই সঞ্জয় রায় এটা করতে পারে না, যেটা সঞ্জয় রায় বারবার বলছে আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে। এবং আমরা যদি আমাদের একটু পুরনো স্মৃতি মনে করি তাহলে আমরা দেখব যে সেই সময়টা, যে সময়টা সঞ্জয় রায় যখন বেরোচ্ছে, সেই সময় ও চিৎকার করে বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে, প্রেসের সামনে বলছে আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। এবং তারপর থেকে যখন থেকে সঞ্জয় রায় যাচ্ছিল, পুরো ঢাকা গাড়িতে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছিল, মানে সেটাও আমাদের স্পষ্ট মনে আছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো সেটা কথা বলেছেন, আপনার কি মনে হয় যে এটা সঞ্জয় রায়ই করেছে? দেখুন, আমি তো আগেও বলতাম যে সঞ্জয় এখানে কোনো মতে ইনভলভ না। যদি ওর ইনভলভমেন্ট থাকেও, ওর ইনভলভমেন্ট কোনো মতেই রেপ বা মার্ডারে হতে পারে না। যদি রেপ অ্যান্ড মার্ডারের যদি ওর কোনো অ্যালিগেশন যদি ঠিক হতো, ওরও মেডিকেল এক্সামিনেশন হতো, মেডিকেল এক্সামিনেশনে কিছু তো পাওয়া যেত। নেল স্ক্র্যাপিংস বলুন ভিকটিমের বডি থেকে, বা যা ইচ্ছে বলুন আপনি, কোনো কিছু পাওয়া যায়নি। হেয়ার স্ট্র্যান্ড, এটা আমিও আগেও বলেছি, যখন সঞ্জয়কে অ্যারেস্ট করা হয় তারপরে ফরেন্সিক্সকে হেয়ার স্ট্র্যান্ডগুলো দেওয়া হয় কেন? এখানে অনেকগুলো ব্যাপার আছে যেখানে লোয়ার কোর্টের যে জাজমেন্টটা ছিল সেখানে একদম স্পষ্টভাবে বলা আছে, বলা নেই মানে দেখতে যখন আপনি পড়বেন তখন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ওর কোনো ইনভলভমেন্ট কোনো মতেই নেই। নট বিং অ্যান অ্যাডভোকেট, বিং আ লেম্যান অলসো, ইফ এনিওয়ান স্টাডিজ দ্যাট জাজমেন্ট, সবাই একই জিনিস বলবে যে ওখানে ওর ইনভলভমেন্ট কোনো মতেই নেই। যদি ওর ইনভলভমেন্ট একদম স্পষ্টভাবে যদি দেখানো হতো তাহলে ওর কল রেকর্ডিং ডিটেলসগুলো বার করা উচিত ছিল, ভিকটিমের কল রেকর্ডিং দেখানো উচিত ছিল, যারা প্রেজেন্ট ছিল ওই রুমে তাদের কল রেকর্ডিং বার করা উচিত ছিল, বিনীত গোয়েলের কল রেকর্ডিং বার করা উচিত ছিল, বাট কিছুই তো না। ইনভেস্টিগেশন, মমতা দিদি বলছে যে ইনভেস্টিগেশনের উনি পুরো 24/7 সার্ভিলেন্স রেখেছিলেন। তাহলে যদি উনি 24/7 সার্ভিলেন্স যদি রেখেছেন তাহলে সেদিন ক্রাইম সিনটা ডিস্ট্রাক্ট কেন করা হলো? ক্রাইম সিনও তো ডিস্ট্রাক্ট হয়েছে। অন হুজ অর্ডার? Vineet Goyal is who? Vineet Goyal is also a puppet. He was also acting on the behest of the orders by the government. গভর্নমেন্ট অর্ডার করলো, তারপরে তিনি অ্যাক্ট করলো। আমার কথা হয়েছে যারা কনস্টেবলরা যারা প্রেজেন্ট ছিলেন যখন ক্রাইম সিনটা ডিস্ট্রাক্ট হলো, শুধু 11-12 জন ওখানে প্রেজেন্ট ছিল, আর ওনাদের উপর থেকে অর্ডার ছিল যে আপনারা কিচ্ছু করবেন না। যখন সব ক্রাইম সিন ডিস্ট্রাক্ট হয়ে গেল, সবাই চলে গেল ওখান থেকে, তারপরে ফোর্স আসলো, তারপরে আবার ব্লেটেন্ট কমেন্টস যে আমরা দেখছি কি হবে কি না হবে, ধরবো আমরা আসল লোকদেরকে, এইসব বলা হচ্ছে। কোনো স্টার্ন অ্যাকশন কোনো দিনও নেওয়া হয়নি। যখন ভিকটিম অলরেডি ডাইড তখন মা বাবাদেরকে ফোন করে উল্টো পাল্টা কথা বলার কি দরকার? ইভিনিংয়ে
পোস্টমর্টম রিপোর্ট করার কি দরকার? এসব তো কিছুই ছিল না। যদি আসল লোককে যদি বার করা হতো তাহলে এই সব ইনভেস্টিগেশনটা আরও ভালোভাবে হতো। আর যারা যারা সাসপেক্ট লিস্টে আছে হতো, আমি যদি ইনভেস্টিগেটিং অফিসার থাকতাম, যতজনই সাসপেক্ট হতো আমার, যারা সিসিটিভি ক্যামেরাতে এসছে, যাদের কল রেকর্ডিং পাওয়া যাচ্ছে, যারা এক দুজনকে ফোন করছে, সবাইকে আমি ধরতাম, সবাইকে ডিটেন করে আমি ইন্টারোগেশন করতাম, আর সবাইকে কোর্টে প্রডিউস করতাম। বাট এখানে শুধু একজনকে ধরেছে, একজনকে ধরেই বলছে যে সব কিছু ওই করলো। এখন অবধি সিবিআই কি করছে? সিবিআই তো একই জিনিস করছে। আর সিবিআই যদি ভাবে যে তারা এখন ঠিকভাবে আরও ইনভেস্টিগেট করতে পারবে, এখন আর কি ইনভেস্টিগেশনে আছে? এখন তো কিছু এভিডেন্স তো পাওয়া যাবে না, ফিজিক্যাল এভিডেন্স তো এখন কিছুই পাওয়া যাবে না, সব ডেস্ট্রয়েড, ক্রাইম সিন প্রোটেক্টেড ছিল না। আর কি ইনভেস্টিগেশনের লুপ যদি ধরে তাহলে স্টার্টিং থেকে ওনাদেরকে স্টার্ট করতে হবে। এখন লুপ বাই লুপ সবাইকে ধরা উচিত, সবাইকে ইন্ট্রোগেট করা উচিত, কিন্তু এখনও তো কিছু হচ্ছে না। আজকে একটা খবর এসছে আমাদের সংবাদ মাধ্যমে, সেখানে বলা হচ্ছে যে ওভার যে নমুনা বা যে স্যাম্পল সেগুলোকে ভিজেরা স্যাম্পল নাকি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এরকম একটা অভিযোগ আসছে। দেখুন, স্যাম্পলসগুলো ঠিকভাবে সিলডই ছিল না, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। যখন আমার হেয়ার স্ট্যান্ডটা আমাকে অ্যারেস্ট করার পরে যদি দেওয়া হয় ফরেন্সিক্সকে, তাহলে কি আপনি আদার স্যাম্পলসগুলো যেটা গেছে ফরেন্সিক্সে সেটার উপর আপনি রিলাই করতে পারবেন? কোনো দিনও পারবেন না। কেন কি যখন পুলিশ অফিসার্সরা সিজ করে কোনো এভিডেন্স, সেটাকে ঠিকভাবে সিল করে ভালো করে থানায় রাখা হয়, কিন্তু এখানে স্যাম্পলস ওয়্যার লাইং ওপেনলি ইনসাইড দি পুলিশ স্টেশন। তখন কিছুই ঠিকভাবে সিজ হলো না, তাহলে এন্টায়ার এভিডেন্স ইজ ওয়েগ। যদি এভিডেন্সই ওয়েগ থাকে তাহলে সঞ্জয়কে কেন অ্যারেস্ট করা হয়েছে? এখন কেন ডিটেনশনে আছে? ওকে তো কনভিকশন থেকে ওকে তো পুরো একদম বাইরে করে দেওয়া উচিত আছে এখন। একদম। আরেকটা বিষয়, যেটা যখন সঞ্জয় রায় ধরা পড়েছিল, তো সঞ্জয় রায়ের বিষয়ে যে সমস্ত কথাগুলো আমরা প্রত্যেকে শুনেছি, ও কোথাও জানি সঞ্জয় রায়ের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছিল সেই সময়, যে সঞ্জয় রায় প্রতিনিয়ত রেড লাইট এরিয়া যায় এবং ও যারা যে সমস্ত ডেড বডি রয়েছে সেগুলোর সাথে ও শারীরিক সম্পর্ক করে। তো স্বভাবতই সেইগুলো কোথাও একটা মানুষের মনের মধ্যে একটা প্রভাব ফেলতে বাধ্য করেছিল যে হ্যাঁ, সঞ্জয় রায় এরকম করতেও পারে। কিন্তু আপনার কথা অনুযায়ী আপনি যে প্রশ্নগুলো তুলছেন সেই প্রশ্নগুলো কিন্তু আজকে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি যখন সঞ্জয় রায়ের সাথে কথা বলেছিলেন, এই যে বিষয়গুলো এসছে সামনে, যে সঞ্জয় রায় কি এরকম করতে পারে, মানে আপনার মনে হয় না সেটাও পুরো একটা বানানো? দেখুন, সঞ্জয়ের সাথে আমি একবার না, দুবার না, তিনবার না, অনেকবারই দেখা করলাম। ক্যারেক্টার ওয়াইজ ওই লোকটা রেড লাইট এরিয়াও যেতে পারে বা কোথাও যায়, কিন্তু ক্যারেক্টার ওয়াইজ যত আমি ওকে অ্যানালাইজ করেছি, ও রেপ অ্যান্ড মার্ডার করার মতন লোকই না। ঠিক আছে, যদি আমি রেড লাইট এরিয়াতে যাই, আমার ওখানে ডেলি আসা যাওয়া আছে, তাহলে আমাকে কি দরকার পড়বে যে আমি কারোর রেপ করে দেব? সেটা তো আমার কোনো লাভই নেই করে। আমি কেন ফাঁসতে যাব যখন আমার কাজই হয়ে যাচ্ছে রেড লাইট এরিয়াতে গিয়ে? সেকেন্ড, যখন সঞ্জয়কে ধরা হয়েছে, তারপরে ওর ক্যারেক্টার অ্যানালাইসিস করার দায়িত্ব মমতা ব্যানার্জির পিআর টিমকে দেওয়া হয়েছে। এইসব কথা যেটা আসছে, এটা তো যখন আপনি বলছেন ডেড বডির সাথে সম্বন্ধ বানাতো, এটাও তো একটা ক্রাইম। তখন পুলিশ কী করছিল? তখন পুলিশ ইনভেস্টিগেশন করলো না? তখন পুলিশ কি ঘুমাচ্ছিল? এখন ওকে ধরে নেওয়া হয় অ্যারেস্ট করার পরে, পিআর টিম যদি একই কথা সারা জায়গায় চালাতে থাকবে, আর সেই টাইম তো পাবলিক ইমোশনটা ছিল কিসের উপর? সঞ্জয়কে হ্যাং করে দেওয়া হয়, সঞ্জয়কে মেরে দেওয়া হয়, রাস্তায় ছেড়ে দেওয়া হয়, জাস্টিস ওখান থেকেই প্রিভেল হবে। এটা তো আমাদের কোর্ট এত ভালো আছে যে জাস্টিস ইজ জাস্টিস ফর এভরিওয়ান, বি ইট সঞ্জয় রয়, বি ইট এনিওয়ান। যদি ওকে ওখানেই মেরে দেওয়া হতো তাহলে তো কোনো দিনও আরও জাস্টিস পেতো না কেউ, ম্যাটারটা ওখানেই শেষ হয়ে যেত। এখন ইনভেস্টিগেশনও কিছু হতো না, সব কিছু শেষ। যখন আমার চরিত্র আগেই থেকে খারাপ ছিল, আমি ডেড বডির সাথে সম্বন্ধ করছিলাম, পুলিশ তো কিছু আমার উপর একটাও এফআইআর নেই এইসব নিয়ে, তারপরে পিআর টিম এইসব কীভাবে চালাতে পারে? একটা মানুষের ক্যারেক্টার
পিআর টিম জাজ করতে পারে না, কোনো দিনও পারে না। দে ডোন্ট হ্যাভ দি রাইট, দে ডোন্ট হ্যাভ। যদি সঞ্জয় বাইরেও আসে, আমি ডিফেমেশন কেস করব আর্সফাইল গভর্নমেন্টের উপর। যদি আমি ওর অ্যাডভোকেট হই, আই এম 110% শিওর ইফ আই এম হিজ অ্যাডভোকেট, হি উইল কাম আউটসাইড দি বার্স। I am 100% sure, and the erstwhile government has to pay for it. ওভার মা রত্না দেবনাথ, যিনি এখন বিধায়িকা হয়েছেন, উনি যখন এই কেসটা চলছিল, উনি তো বহুদিন ধরে এটার জন্য লড়াই করে যাচ্ছেন, এবং আজকেও মানে গতকাল ছিল ডক্টরস ডে, সেখানেও তিনি বলেছেন যে এখনো পর্যন্ত আমার মেয়ে বিচার পায়নি, সেটা স্পষ্ট তিনি বলেছেন। এবং তিনি এক্সপেক্ট করেছিলেন যে 25 তারিখে ওনাদের যে হিয়ারিং ছিল, গত 25 তারিখে, সেদিনকে হয়তো অনেকে অ্যারেস্ট হবে, কিন্তু সেই মতো কেউই অ্যারেস্ট হয়নি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা দিক, যে সঞ্জয় রায় যদি এরকম ঘটনা ঘটিয়ে থাকে, কিন্তু রত্না দেবনাথ এবং তার হাজব্যান্ড দুজনে কিন্তু বলেছিলেন না, সঞ্জয় রায়ের আমরা ফাঁসি চাই না, আমাদের পরিষ্কার মনে আছে। তো এই যে আপনি যে কথাটা একটু আগে বললেন, যে সঞ্জয় রায়কে যদি আমাদের কোর্ট ফাঁসি দিত, তাহলে যদি না থাকতো ওই এভিডেন্সটাও, তাহলে একটা বিরাট বড় মানে বিচারের জায়গাটা আরো বঞ্চিত হতো। আমি আপনাকে সেই সূত্র ধরে একটা কথা বলি। একটু আগে আপনি বলছিলেন যে সঞ্জয় রায় কিন্তু জেলের মধ্যে অত্যাচারিত হচ্ছে, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার হচ্ছে। আচ্ছা, আপনার জাস্ট এরকম কখনো মনে হয় না যে এই যে জেলের মধ্যে যে সঞ্জয় রায় রয়েছে, এত যেখানে সঞ্জয় রায়ের প্রতি এত দৃষ্টি, সঞ্জয় রায়ের নিরাপত্তা বা সঞ্জয় রায় ওখানে নিরাপদে বাঁচতে পারবেন তো? সঞ্জয় রায়কে ছাড়ুন, এখনো আর্স্টফাইল গভর্নমেন্ট যে আছে, আমার উপরে ডেথ থ্রেটস আনছে অন আ ডেইলি বেসিস। কোর্টের বাইরে বলুন বা থানার বাইরে বলুন, আমার সাথে কুণাল ঘোষ লোকরা সবাই এসে আমাকে ধমকাচ্ছে। তারা কোথায় থেকে জানতে পারে যে আমি এখনও এই ম্যাটারে ইনভলভড আছি ইন্টারনালি, নট ডাইরেক্টলি বাট ইনডাইরেক্টলি। আমি এখনও এই ম্যাটারে ঢুকে আছি পুরো, অ্যান্ড আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যে আমি সঞ্জয়কে বাঁচাতে পারি। তাই নিয়ে এখন আমাকে ডেথ থ্রেটস আছে, সেটা নিয়ে আমি আগে কমপ্লেন্টও করে দিয়েছি, এখন আমি পুলিশ প্রোটেকশনের জন্য অ্যাপ্লাই করেছি। দেখুন, আমি জানি আমাকে কিছু করতে পারবে না। যদি আমাকে করে, তাহলে সবাই এমনিই বুঝে যাবে যে কি হয়েছে, ম্যাটারটা কী ছিল। যারা আওয়াজ তুলছে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। বাট সঞ্জয়কে নিয়ে এরম ওর মেন্টাল কন্ডিশন হয়ে গেছে, যদি ওকে কেউ নাও মারে ফিজিক্যালি, যদি কেউ ওকে বেশি হার্ম না করে, মারে না, ও নিজেই একদিন মরে যাবে। কেন কি ওকে এখনও ট্রাস্ট আছে যে আমি কিছু করব বা জুডিশিয়ারি কিছু করবে। মানে আপনার প্রতি এখনো বিশ্বাস আছে। হি ট্রাস্ট মি एंड आई हैव गिवन हिम वर्ड्स, या तो आज या तो कल तुमको तो हम बचा के रहेगा। अब वो कैसे बचाएगा देखा जाएगा, तुम विश्वास रख। एंड তারপরে শুধু একই জিনিস বলে যে জলদি हमको बचा लीजिए वरना हमको कुछ हो जाएगा। আগের থেকে ওর হেলথ একদম পাতলা হয়ে গেছে, আর মানে ও নিজেই মেন্টালি একদম কনফিউজড। ও যদি কিছু বলে তাহলে একই জিনিস রিপিট করতে থাকে, তার ছাড়া ও বেশি কিছু বলতে পারে না। ও মেন্টালি একদম পাজল। আর আমাকে রিকোয়েস্ট করছিল যে আপনি যদি পারেন আমাকে চার্জশিটও দিন একটু। মানে ও চার্জশিটটা এখনো জানে না, মানে জানে কি আছে, ও কিছুই জানে না। ওর আপিল কি চলছে বা কি হিয়ারিং হচ্ছে এখনো কোর্টে, হি নোজ নাথিং। একাধিকবার তো অন্যান্য বন্দীদের জন্য আপনাকে প্রেসিডেন্সি জেলে যেতে হয়, তো অন্যান্য বন্দীদের সঙ্গে যখন যান সেখানে আপনার সঙ্গে যা বিহেভিয়ার করা হয়, আর সঞ্জয় রায়ের সঙ্গে যখন যান সেখানে যা বিহেভিয়ার করা হয়, দুটোর মধ্যে কতটা পার্থক্য? লাইন অফ অ্যাকশন পুলিশ অফিসারদের একদমই আলাদা, জেল অথরিটিস বলুন পুরো আলাদা। অন্যদের সাথে দেখা করার জন্য শুধু একটা অ্যাপ্লিকেশন দেয়, 10-15 মিনিট 20 মিনিটে আমার দেখা হয়ে যায়। আর ওয়াকালতনামা যেটা নিয়ম আছে বিকালবেলা অবধি ড্রপ বক্সের কাছে রেখে দেওয়া হয়। বাট সঞ্জয়ের ম্যাটারে ওয়াকালতনামা বলুন বা আমার অ্যাপ্লিকেশনটা বলুন, ভেতরে এমনি নিয়ে যাওয়া হয়, রেকর্ডে রেজিস্টার করিয়ে আমি দেওয়ার পরে ও আমার সাথে দেখা করে। সব ফিজিক্যালি হচ্ছে, এটা কোনো লিখিতভাবে কিছু না। আমি দেখি, ওর সাথে দেখা করি, দেখা করার পরে আমি বেরিয়ে যাই। আমাকে বেরোনোর জন্য ফোর্স করা হয়, এটা ঠিক কথা থাকবে। আর ওকে ওয়েলফেয়ার হোমে নিয়ে যাওয়া হয়। আর ওর সাথে আমি একবারও দেখা করে, এটা ওর মুখ থেকে আমি কোনোদিনও শুনতে পারলাম না যে স্যার हम वकालतनामा आपका साइन नहीं करेंगे, मेरे पास ऑलरेडी 2 एडवोकेट्स है गवर्नमेंट का। नेवर।
ও আমার সামনে যখনও থাকে, কেউও থাকে ওর সামনে, ও শুধু আমাকে দেখে একই জিনিস বলে, सर आप बचा लीजिए, आपको जो करना है कीजिए सर, आप बचा लीजिए, और अगर हो पाए तो आप सर मेरे पास आ जाइए, अंदर चलिए जहाँ इन लोग हमको लेके जाता है वकालतनामा साइन करवाने के लिए। आपको जब बोलता है वहीं पे आप चलिए मेरे साथ, देखिए क्या होता है मेरे साथ। हमको साइन करने नहीं देता है, हम साइन क्यों नहीं करते हैं आपको तब पता चलेगा कि मेरे संग क्या क्या अन्याय होता না है। আপনাকে বলছে আমাকে বলছে যে ওকালতনামা আমি কেন সাইন করি না, আপনি আমার সাথে ওয়েলফেয়ার হোমে চলুন, আপনি দেখলে বুঝতে পারবেন। এক্স্যাক্টলি, এটা আপনাকে বলছে সঞ্জয় রায় নিজে বলছে? একদম ক্লিয়ার। আর ওর ওই পার্টটা যখন এই কথাটা আমাকে বলছিল, আমি চট করে নিজের ফোনটা নিয়ে রেকর্ড করে নিই যে ও এটাই বলছে আমাকে। কেন কি পাবলিক উইল নট ট্রাস্ট, গভর্নমেন্ট উইল নট ট্রাস্ট, জুডিশিয়ারি উইল নট ট্রাস্ট। এই রেকর্ডটা হওয়ার অনেক জরুরি ছিল আমার কাছে, যে ও ক্লিয়ারলি চায় যে প্রাইভেট ডিফেন্স ওকে রিপ্রেজেন্ট করে। একদম। আপনি ওর সাথে যখন এর আগে কথা বলেছিলেন, আপনি ওকে জিজ্ঞাসা করেছিলেন যে এদিনকে ঘটনার রাতে ও ঠিক কোথায় ছিল? এত কথা আমি ওকে জিজ্ঞেস করতে চাইছি, বাট ঠিকভাবে কথা হলো না। কেন কি ওকে অনেক লোক ডিস্টার্ব করছিল, বারবার ওকে একই জিনিস বলে লোক দেওয়া মানে কারা? পুলিশ? জেল অথরিটিজ। জেল অথরিটিজ 2-3 জন ওর পেছনে লেগেছিল। ওকে বারবার এক জিনিস বলা হচ্ছিল, বেশি বলবি না, মুখ খুলবি না। আই প্রোটেস্টেড, বাট দ্যাট ওয়াজ টোটালি ইন ভেন। না আপনার সামনেই হচ্ছিল আমার সেগুলো? সামনে, বাট দ্যাট ওয়াজ টোটালি ইন ভেন না। আই ওয়াজ অ্যালোন, সিঙ্গেল হ্যান্ডেডলি আই ওয়াজ হ্যান্ডলিং এ সিঙ্গেল হ্যান্ডেডলি। আর ওনারা অনেক ভেতরে অনেক লোক, সব তো জেল অথরিটিজের লোক। আপনি যে কথাগুলো বললেন যে এখন সত্যি কথা বলতে কোনো বায়োলজিক্যাল এভিডেন্স নেই, তো ইন্টারোগেশন ছাড়া সেখানে আর কোনো প্রশ্ন নেই, মানে আপনি আইনের মানুষ এবং সেই অ্যাসপেক্ট থেকে মানে এক্ষেত্রে এখানে জেনারেলি পুরো জিরো থেকে স্টার্ট করা উচিত। আচ্ছা, যদি খালি উপর থেকে আমি কাকে কাকে ইন্টারোগেশন করা দরকার যারা এখনো পুরো বাদ রয়ে গেছে? কয়েকদিন আগে মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জির নাম উঠে আসছে, আপনি জানেন? ওদেরকেও ইন্টারোগেট করা উচিত। আর নট অনলি ইন্টারোগেট, দে শুড বি অ্যারেস্টেড অ্যান্ড দেন দে শুড বি ইন্টারোগেটেড। দে শুডন্ট বি কল্ড অ্যাজ উইটনেস টু দিস কেস, দে শুড বি অ্যারেস্টেড। আর যারা ক্রাইম সিনে ছিল বিফোর দি ক্রাইম হ্যাজ হ্যাপেন্ড, যারা ডিনার করতে এসেছিল, তাদেরকেও অ্যারেস্ট করা উচিত এখন। ইটস হাই টাইম। যদি এখন না করে তাহলে আগেও কিছু হতে পারবে না। অনেক টাইম বের হয়ে গেছে, 1 বছর 7 মাস থেকে সিবিআই কী করলো? এখন অবধি তো কিছু করতে পারলো না। কাকে অ্যারেস্ট করলো এক্সেপ্ট সঞ্জয় রায়? 3 জন পুলিশ অফিসারকে পুলিশ আইপিএস কে সাসপেন্ড করা হয়েছে। বিনীত গোয়েলকে তো আগেও ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছিল, আর ট্রান্সফার্ড ইন আ বেটার পজিশন। আপনি সঞ্জয় রায়ের সাথে যখন কথা বললেন, কথা বলে কোন কোন জায়গাগুলো আপনার খুব শকিং মনে হয়েছে? দেখুন, সঞ্জয়কে যখন অ্যারেস্ট করা হয়েছে তখনই ওকে ডোজড করা হয়ে গেছিল। আচ্ছা। ইয়েস, অ্যান্ড হি ওয়াজ আনকনশিয়াস। আচ্ছা। যখন ওকে ডোজ করা হয়েছিল তখন যতক্ষণ অবধি ওর সেন্সেসটা ছিল ততক্ষণ অবধি ও 2-3টে জিনিস দেখছিল পুলিশরা কী করেছে ওর সাথে। ওর গলায় একটা মালাও ছিল, রুদ্রাক্ষের মালা, ঠিক আছে? ওটা পুরো ইনট্যাক্ট পুলিশ নিয়েছে অ্যাজ ইট ইজ। তারপরে ওকে চুল ধরে টানা হয়েছিল। এই দুটো কথাও যদি আমি মেলাই তখন আমি একটা জিনিস দেখতে পারছি যে সঞ্জয় কিভাবে এখানে ইনভলভ থাকতে পারে না। আদার ম্যাটার্স লেট ইট বি, বাট রেপ অ্যান্ড মার্ডারে ইনভলভ থাকতে পারে না কিভাবে, সেটা আমি বলছি। ভিকটিমের নেল স্ক্র্যাপিংয়ে সঞ্জয়ের কোনো স্ক্র্যাপস নেই, বডি থেকে যে স্ক্র্যাপস থাকে কিছু নেই। তার মানে কি কোনো রেজিস্ট্যান্স সঞ্জয়ের উপর হলো না, না সঞ্জয় রায়ের কোনো বডিতে কোনো মার্ক আছে। সেকেন্ড, যদি আমি কাউকে গলা ধরে চিন ধরে এইভাবে যদি কাউকে মারতে চেষ্টা করি আর থাম ইমপ্রেশনও এখানে থাকে ভিকটিমের, তখন একটা জিনিস রুদ্রাক্ষের মালা যেটা সঞ্জয় পরেছিল সেটাও ভেঙে যাওয়া উচিত ছিল। যখন ভিকটিমটা ফোর্স করবে বা পেছনে করবে বা যাই কিছু, ভাঙা উচিত ছিল। তারপরে নেল স্ক্র্যাপিংস অনেক এভিডেন্ট ছিল যে ওর থেকে পাওয়া, ভিকটিমের থেকে পাওয়া যাবেই যাবে, কিন্তু সঞ্জয়ের কিছু পাওয়া গেল না ভিকটিমের বডি থেকে। তারপরে ভিকটিমের যে হেডটা ছিল
সেখানেও ইনজুরি আছে, ঠিক আছে। যখন এতগুলো ইনজুরি রয়েছে, তখন সঞ্জয় যখন ওখান থেকে বেরিয়েছে, কেউ তো দেখবে ওর বডিতে ব্লাড আছে কি না, ব্লাড মার্ক আছে কি না আছে, কেউ তো দেখবে। বাট কিছুই পাওয়া গেল না। ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর যখন টাইম পার হয়ে গেছে, তারপরে সঞ্জয়কে অ্যারেস্ট করে ওকে ডোজ করে ওকে ওর স্যাম্পলসগুলো নেওয়া হয়েছে, যেখান থেকে ওর ডিএনএ ম্যাচ করিয়েছে। তো আপনারাও দেখেছেন যে ভিসেরা স্যাম্পলটা যেটা ছিল সেটাও এখন কন্টামিনেটেড পাওয়া গেছে। কেন? পুলিশ অথরিটিস আগেই কন্টামিনেশনটাকে প্রোটেক্ট করতে পারলো না। সব ওপেন এনভেলপসে বা ওপেন স্যাম্পল সব কিছু ওপেন ছিল, কোনো জিনিসই ঠিকভাবে সিল করে ঠিকভাবে প্রোটেক্টেড জায়গায় রাখা হলো না। আর ফটোগ্রাফ বলুন বা যা কিছু বলুন, অনেকগুলো ফটোগ্রাফস আমি জানতে পেরেছি যে পুলিশ কাস্টাডিতে ছিল, সেটাও এখন মিসিং আছে। আচ্ছা, মানে সেগুলো কোন সময়ের ফটোগ্রাফ ছিল? প্লেস অফ অকারেন্স যখন হয়েছে, প্লেস অফ অকারেন্সে যখন এই ঘটনাটা ঘটেছে সেই টাইমের। হ্যাঁ, ওভার আমাদের যতদূর সৌরভ ব্যানার্জিকে উচিত ছিল ওই ফটোগ্রাফসগুলোকে ডিএলএস এর লকারে রাখা। উনি কে? সৌরভ ব্যানার্জি অ্যাডভোকেট, গভর্নমেন্ট অ্যাডভোকেট। গভর্নমেন্ট অ্যাডভোকেট। তার একটা ডিউটি ছিল যে ওই ফটোগ্রাফসগুলো যা এভিডেন্স আছে ওইগুলোকে লকারে রাখার, কিন্তু ওইগুলো জিনিস লকারে ছিলই না। তিনি নিজের বাড়িতে নিয়ে গেছে। এটা তো প্রসিজারের পুরো বাইরে, এটা তো হতে পারে না। যদি আমার কাছে কোনো ডকুমেন্টস আছে আর এত সেন্সিটিভ ম্যাটারের কোনো ডকুমেন্টসগুলো আছে বা ফটোগ্রাফস আছে, সেটাকে আমার ডিএলএস এর লকারে রাখা উচিত ছিল। বাট এইসব কিছুই হলো না। তিনি নিজের বাড়ি নিয়ে গেছে, আর কি করেছে তারপরে তো তিনিই জানেন। আমরা যে তথ্য একটা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে সিসিটিভি যে ফুটেজ যে পাওয়া গেছে, সেই সিসিটিভি ফুটেজে যে ডিউরেশনে পাওয়া গেছে সেই ডিউরেশনটা একটা নির্দিষ্ট ডিউরেশনে পাওয়া গেছে, কিন্তু সেখানে অভয়ার ঢোকা বা বেরোনো, মানে অভয়া কোথায় ছিল, কখন ছিল, সেরকম কিন্তু তথ্য কিন্তু সেভাবে মেলেনি। মানে ওই সিসিটিভি ফুটেজের যে যৌক্তিকতা, মানে ওটার যে গুরুত্বটা কোথায়, সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে। দেখুন, ফার্স্ট অফ অল পুরো হসপিটালের সিসিটিভি ক্যামেরাগুলোকে সিজ করা উচিত ছিল। একদম পুরো হসপিটালের 1000 ক্যামেরা হোক, তাহলে 1000 ক্যামেরারই সিসিটিভি ফুটেজ এক্সট্র্যাক্ট করা দরকার ছিল। এক্সট্রাকশনও ছেড়ে দিন, পুরো ডিভিআরকে সিজ করা উচিত ছিল। আমি যদি একটা এভিডেন্স, যদি সিসিটিভি ফুটেজ থাকে, সেটা প্রাইমারি এভিডেন্স থাকছে ডিভিআরের ভেতরে, ওইটাকে যদি আমি এক্সট্র্যাক্ট করে পেন ড্রাইভে নিই বা এসএসডিতে নিই, তাহলে ওটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। সেকেন্ডারি এভিডেন্স ক্যান বি ট্যাম্পার্ড, প্রাইমারি ক্যান বি ট্যাম্পার্ড, বাট পসিবিলিটিটা অনেক কম হয়ে যায় সেই টাইমে। তাহলে এটা করা হলো না। কেন করা হলো না সেটা তো সরকারের ব্যাপার। তারপরে যখন সিসিটিভি ক্যামেরা আপনি যে বলছেন টাইম মেলানো যাচ্ছে না, সেখানে আপনি একটা জিনিস যদি ট্যালি করেন, যেই রুমটা ছিল ওই রুমটা থেকে একটা কানেকশন ছিল যেখান থেকে পুরো ফার্স্ট ফ্লোরের মধ্যে এন্ট্রি হতে পারে, আর সেটা ভেতর থেকে ছিল যেখানে কোনো ক্যামেরা নেই। তাহলে এন্ট্রি অর এক্সিট মাইট বি ফ্রম দেয়ার। যদি শুধু বাইরের ক্যামেরা যদি দেখিয়ে সঞ্জয় বাইরে হাঁটাচলা করছিল এইসব দেখিয়ে যদি আপনি সঞ্জয়কে কনভিক্ট করে দিন, তাহলে জাস্টিস তো এখানে পাওয়া যাচ্ছে না একদম। পুরো হসপিটালের যদি সিসিটিভি ক্যামেরা সিজ হতো, রেকর্ডিং সিজ হতো, আর ডিভিআর পুরো সিজ হয়ে যেত, খরচা তো বেশি ছিল না, स्टेट गवर्नमेंट অত তো করতে পারতো, কেন যে করলো না? सौरभ बनर्जी जो एडवोकेट है उसके पास 40-50 फोटोग्राफ्स है, 30-40 फोटोग्राफ्स है वही जगह का, जिसमें क्लियरली पाया गया है कि ब्लड स्टेन्स वेयर देयर, ठीक है, एंड इन मेजर क्वांटिटी, नॉट जस्ट कि बस छोटा सा खून का निशान है या रेड कलर का मार्क है, ब्लड वाज देयर, एंड उसी को डिस्ट्रॉय करके टाइल्स को सब डिस्पोज ऑफ कर दिया गया। टाइल्स को भी तो सीज करना चाहिए था। সিসিটিভিতে যে 64 জন তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু শুধুমাত্র একজনকেই খুঁজে পাওয়া গেল, সেটা হচ্ছে সঞ্জয় রায়। বাকি 63 জন কারা ছিল সেটা তথ্য মিলল না। পাশাপাশি ওই দিন রাতে কিছু মানুষের উপস্থিতি চোখে পড়ছে যারা খালি গায়ে, মুখে কালো মাস্ক পরে আরজি করের ওই চত্বরে ঘুরে বেড়াচ্ছে। তারা কারা সেটাও মেলো না। সঞ্জয় রায়, আমি আগেও বলছিলাম ও কিছুই করলো না, এখনও বলছি, যাদের সিসিটিভি ক্যামেরাতে ফুটেজ ছিল
তাদেরকে আগে ডিটেন করা উচিত ছিল, এখনও করতে পারে, তাদেরকে এখনও ডিটেন করা হচ্ছে না, তাদেরকে ইন্টারোগেট করা হচ্ছে না, তাদেরকে অ্যাজ আ উইটনেস প্রডিউস করা হচ্ছে না এখনও। তারপরে যে আমি বললাম যে রুমটা ছিল, ওই রুমের থেকে রাস্তা ছিল টিল ফার্স্ট ফ্লোর, সেই জায়গাকে পুরো ইনভেস্টিগেট করা উচিত ছিল, সেটাও হলো না। থার্ড, ওয়াশরুমের টাইলস যেগুলো ভাঙা হয়ে গেছিল পরে, সেখানে এভিডেন্সকে ডিস্ট্রয় করা হয়েছে। টাইলসে যে ব্লাড স্যাম্পলসগুলো ছিল তাকে সিজ কেন করা হলো না, তার স্যাম্পল কেন তোলা হলো না? আর ফটোগ্রাফ, যেটা আমি আপনাকে বললাম আগেই, সৌরভ ব্যানার্জি অ্যাডভোকেট, তিনি 40-50টা ফটোগ্রাফস নিজের কাছে রেখেছে। সেই ফটোগ্রাফসগুলোকে তিনি লকারে রাখলেন না, লকারে না রেখে তিনি নিজের বাড়িতে নিয়ে যান। আর এভিডেন্স এখানে একটা ট্যাম্পার হয়েছে থ্রু দি অ্যাডভোকেট ইটসেলফ। আর সেকেন্ড, এনার যে টাইলস আছে ওয়াশরুমের টাইলসটাকে ভেঙে ডিসপোজ অফ করে দেওয়া হয়। সেখানে কি হলো, ব্লাড স্যাম্পল মিললো না, আর বডির সাথে, ভিকটিমের বডির সাথে সেখানে কোনো ম্যাচ করতে পারলো না। যদি আমি কোনো অ্যাগ্রেশন করি কোনো অন্য পার্সনের উপর, আমার উপরও উল্টো অ্যাগ্রেশন আসবে, আমারও বডিতে কাটস থাকবে। হতেও পারে যে টাইলসের ভেতরে 3-4 জন 5 জনের ব্লাড স্যাম্পলস পাওয়া যেত, ডিএনএ টেস্টিং হতো ভিকটিমের বডির সাথে, যে পুরো ব্লাড ভিকটিমের বা অন্য কারোর। বাট এটাও হলো না। কেন কি একই জনকে এখানে ফাঁসানো করার পুরো একদম প্রি প্ল্যান ছিল, অ্যান্ড স্কেপগোট বানানোর জন্য একজনকে পুরো ধরে নেওয়া হয়, ওকে ডোজ করে ওর সাথে স্যাম্পলসগুলো যেটা লাগবে ডিএনএ টেস্টিংয়ের জন্য সেগুলো সিজ করে নেওয়া হয়। ভিসেরাটাও আপনি দেখলেন, সেটাও এখন পাওয়া গেছে যে ওখানেও কন্টামিনেশন। তাহলে এই ব্যাপারটাই আমি বলছি। জসদা, যেটা শেষ আমার প্রশ্ন, যে নতুন সরকার পরিবর্তনের পর আপনি অনেক কিছু আশা নিয়ে আবার যাওয়ার চেষ্টা করেছিলেন সঞ্জয়ের কাছে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে ওকালাতনামা সেটাতে সাইন করতে দেওয়া, মানে সঞ্জয়কে সাইন করানো গেল না। তাহলে আপনি কি কেসটা নিতে পারবেন না? দেখুন, আমি তো এখন পুরো চেষ্টা করব, যখন ঢুকেই গেছি আর এখনও যদি আমার উপর প্রেশার আসছে, তাহলে এখন তো আমি কোর্টেও যাব, কোর্টে আপিলও করব বিফোর দি অনারেবল জাজেস, যে একটা চান্স দেওয়া হোক আমাকে, আর সঞ্জয়ের ডিনায়ালটা অন রেকর্ড নেওয়া হোক। কেন কি জেল অথরিটিস যদি শুধু মুখে আমাকে বলে দেবে বা অন পেপার আমাকে যদি লিখে বলে দেবে নিজেই যে আপনাকেও অ্যাপয়েন্ট করতে চায় না, যখন আমার কাছে ভিডিও আছে যেখানে ও ক্লিয়ারলি বলছে ও আমাকে চায়, তার উপরান্ত আমাকে যদি ভেতরে না ঢুকতে দেওয়া হয়, ওর সাথে ঠিকভাবে কথা করে দেওয়া যায় আমাকে, আর ওয়াকালাতনামাটা ফেচ করার জন্য ওকে পুরো বার করে দেওয়া আর আমাকে রিফ্রেন করে দেওয়া হয়, তাহলে আমি তো একদমই ঠিকভাবে রিকোয়েস্ট করব বিফোর দি অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যান্ড বিফোর দি জাজেস। যে দেখুন, আমি আরেকটা জিনিস বলছি, আমি আপিল করব বিফোর দি অনারেবল জাজেস অ্যাট ক্যালকাটা হাইকোর্ট, যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি হোক, সেখানে আমিও থাকবো অ্যাজ আ উইটনেস, আর ওই কমিটিটা সঞ্জয়কে জিজ্ঞেস করবে ইন্ডিপেন্ডেন্টলি, উইদাউট এনি ফোর্স, উইদাউট এনি কোয়ারশন, যে সঞ্জয় এখনও সেনজ্যোতিকে চায়, কৌশিক গুপ্তকে চায়, বা প্রাইভেট ডিফেন্স চায় একটা, বিট ইয়াশ জালান অর এনিওয়ান, ও প্রাইভেট ডিফেন্সের সাথে যেতে চায় বা যারা কারেন্টলি এখনও আছে ওনার সাথে, ওদের সাথেই থাকতে চায়। এই কথাটা যদি সঞ্জয় খুলে যদি বলে দেয়, তাহলে তো সব কাহিনী শেষ হয়ে যাবে এখানে। তো ওপেনলি বলবে যে আমাকে প্রাইভেট ডিফেন্স চাই, আর তখন স্টেট বুঝতে পারবে, দি আর্সফেল গভর্নমেন্ট অর দি কারেন্ট গভর্নমেন্ট, যে এখন অবধি ইন্ডিপেন্ডেন্টলি জেল অথরিটিসরা কাজ করছে না, দে আর অ্যাক্টিং অন বিহেস্ট অফ সামওয়ান, অ্যান্ড হু ইজ দ্যাট সামওয়ান, দি স্টেট নিডস টু ফাইন্ড আউট। একদম। থ্যাংক ইউ জসদা। আমরা কথা বললাম সঞ্জয় রায়ের প্রাইভেট ডিফেন্স জাজ চালানের সাথে। বিগত 1.5 বছর আগে আমরা তার সাথে কথা বলেছিলাম, আবার কথা বললাম এই নতুন করে কেসটা যখন রিওপেন হলো তখন। সেই সময় থেকে আজকে দাঁড়িয়ে আরও অনেক কিছু তথ্য আমাদের সামনে তুলে দিলেন তিনি,
কিন্তু প্রশ্ন আবার একটা জায়গাতেই থেকে গেল, অভয়ের পাশাপাশি বিচার কি পাবে সঞ্জয় রায়? তার কারণ হচ্ছে, কেউ অপরাধ করেছে, তার অপরাধটাকে প্রমাণ করাটাও কিন্তু একটা ন্যায়। সুতরাং সেটা ভারতীয় নাগরিক হিসাবে যেমন অভয়ের প্রাপ্য, তেমনি সঞ্জয় রায়ের প্রাপ্য। সময় কথা বলবে। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগ দাসের রিপোর্ট।